श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यङ्करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, আপনাদেরকে এখন প্রত্যয় পড়ানো হচ্ছে আম, শনিবারের ক্লাসগুলোতে, যেখানে আপনারা হচ্ছে ওই এখনো পর্যন্ত তিনটে শিখেছেন: তোয়াজ, লেয়াপ এবং হচ্ছে তুমুল। এর সপ্তাহে যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে তুমুল। আ কে একজন বলুন যে তুমুল প্রত্যয়টা কি, কখন হয়? দিদি, তুমুল প্রত্যয়ের ব্যবহার হয় তো অর্থ প্রকাশ। আরেকবার বলবেন। তুমুল প্রত্যয়ের ব্যবহার হয় নিমিত্ত অর্থ প্রকাশে। হ্যাঁ, নিমিত্ত অর্থ প্রকাশে। অর্থাৎ আমরা পরপর দুটো কাজ করব এবং একটা কাজ করার জন্যই হচ্ছে আরেকটা কাজ হবে। এই যে একটার জন্য আরেকটা কাজ হচ্ছে, এটাকে বলে নিমিত্তার্থ। আরো কিছু ব্যতিক্রম আছে, ওগুলো কি মনে আছে? কালবাচক যদি থাকে তখনও হয় তুমুল প্রত্যয়। হ্যাঁ, আর কাল। বিশেষ কিছু ধাতু আছে, ওই ধাতুগুলোতে নিমিত্ত না বোঝালেও তুমুল প্রত্যয় হয়। হ্যাঁ, ঠিক বলেছেন। বিশেষ কিছু ধাতু আছে যাদের যাদের ক্ষেত্রে নিমিত্ত না বোঝালেও আহ তুমুল হতে পারে। তবে ওই যে বাংলা অনুবাদে ওই পড়তে, যেতে, খেতে ওরকম থাকতে হবে আর কি। আচ্ছা, এর আগের ক্লাসে অর্থাৎ এর আগের মঙ্গলবারের ক্লাসে আমরা হচ্ছে মাত্র অব্যয় শেষ করেছি, যার কারণে হচ্ছে আমাদের তোয়াজ এবং ল্যাপ নিয়ে মঙ্গলবারের ক্লাসে কোনো প্র্যাকটিস করা হয়নি। তো আমরা চেষ্টা করব যে আজকে দুটো থেকে অল্প অল্প প্র্যাকটিস করার, আর যাতে প্র্যাকটিস করার পর আমাদের এগুলো আহ ভালো মতো শেখা হয়ে যায় একেবারে ফর দ্য লাইফ টাইম। আবার যদি কখনো কেউ ভুলে যান, তাহলে এই ক্লাস নোট গুলো অথবা এই যে আপনারা যে বাড়ির কাজগুলো করছেন অথবা বই থেকে খুলে, যাতে এক পলক দেখলে আবার সব মনে পড়ে যায়। ওভাবে করেই আমরা সবকিছু শিখবো আজকে। ওয়েট, আমি আগে স্ক্রিন শেয়ার দিই। দেখা যাচ্ছে কি? না দিদি, এখনো আসে নাই। জি, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আবার দিচ্ছি, দাঁড়ান। এখন যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে দেখুন এখানে একটা আম, আমাদের বই থেকে একটা অভ্যাসহ এখানে ছবি দেওয়া আছে। অভ্যাসহ 170।
তো এটার থেকে হচ্ছে এখানে কি বলেছে, যে কোষ্ঠে দত্তেনা ধাতুনা সহ তুমুন প্রত্যয়ম যোজয়িত্বা উচিতম রূপম রিক্তে স্থানে লিখন্তু। এখন আমরা চেষ্টা করব যেখানে সংস্কৃত থাকবে সেগুলো পড়ে পড়ে অর্থ বের করার। এই যে এখানে, এই যে একদম উপরের যে লাইনটা দেওয়া আছে, এখানে এই লাইনটা আমি পড়েছি যে কোষ্ঠে দত্তেনা। কোষ্ঠে মানে হচ্ছে এই যে এখানে যে দেওয়াগুলো ব্র্যাকেটের ভিতর যে কোষ্ঠ বা ঘর গুলোতে দেওয়া আছে ওই ধাতুগুলোর দ্বারা, ধাতু না সাহা, আমরা পড়েছিলাম সাহা হচ্ছে একটা অব্যয়, এটা হচ্ছে প্রভাবী অব্যয়। সাহা যেখানে থাকে সেখানে কি হয়, তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া হয়। হ্যাঁ, এই যে ধাতু শব্দের সাথে দেখুন তৃতীয়া হয়েছে, ধাতু না। সাধু শব্দের মতো। এরপর হচ্ছে ধাতু না সাহা তুমুনা প্রত্যয়ম যোজয়িত্বা। এটা হচ্ছে আহ ত্বচ প্রত্যয়, যোজয়িত্বা মানে যোগ করে, উচিতম রূপম, উচিতম রূপম মানে যেটা হচ্ছে সঠিক রূপ বা যে রূপটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, প্রপার, ওই রূপটা হচ্ছে রিক্তে স্থানে, রিক্ত স্থানে, রিক্তে স্থানে। খালি ঘর। হ্যাঁ, মানে খালি ঘরে বসাতে বলেছে। আর রিক্তে স্থানে দুটো শব্দই যেহেতু আহ একটা আরেকটার বিশেষ্য এবং বিশেষণ, তাই দুটোতে হচ্ছে সপ্তমীর এক বচন লেগেছে, রিক্তে স্থানে। স্থানটা কিরকম, রিক্ত, তাই এটা হচ্ছে বিশেষণ, আর স্থান তো হচ্ছে বিশেষ্য। তো আমরা জানি যে বিশেষ্য বিশেষণে একই রকম আহ বিভক্তি এবং বচন হয়, তাই এখানে দুটোতে রিক্তে স্থানে অর্থাৎ সপ্তমীর এক বচন হয়েছে। তারপর বললো লিখান্তু, লিখ ধাতুর ওই যে লোটের প্রথম পুরুষ বহুবচন। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়ালো, যে এখানে যে ব্র্যাকেটে যে ধাতুগুলো দেওয়া আছে ওগুলোর তুমুল প্রত্যয় যোগ করে সেই রূপটা হচ্ছে আমাদেরকে এই এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে বা রিক্ত স্থানে লিখতে হবে। এগুলো আপনারা পারবেন, তুমুল প্রত্যয় হচ্ছে খুব সহজ একটা প্রত্যয়। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে আছে সহ আত্রা, ব্র্যাকেটে আছে স্থা, তারপর আছে শাকনোতি। স্থা ধাতু থেকে কি হবে, আতুম। হ্যাঁ স্থাতুম, স্থাতুম শক্নোতি, সহ অত্র স্থাতুম শক্নতি। শক্নতি মানে হচ্ছে আম, কিছু করতে পারা। আমরা ইংলিশ যেটা ক্যান দিয়ে প্রকাশ করি, যে আই ক্যান ডু দ্যাট, ওই যে ক্যান, ওইটাকে যদি আমরা সংস্কৃততে রূপান্তর করি তাহলে ওটা হবে শক ধাতু। আর শক ধাতুর তার সাথে লোট লকারের প্রথম পুরুষ এক বচনে তি লাগিয়ে শক্নতি, অর্থাৎ সে এই জায়গায়, আত্রা মানে এখানে, স্থাতুম মানে হচ্ছে থাকতে পারে, সে এই জায়গায় থাকতে পারে। এরপর আছে সহ এতৎ পুস্তকম, তারপরে একটা দেওয়া আছে পাঠ, তারপর আছে শাকনতি। এটা বলুন কি হবে, পঠিতুম। হ্যাঁ পঠিতুম, পঠিতুম শাকনতি। তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়ালো, যে সহ মানে সে এতৎ পুস্তকম, এই পুস্তকটা বা এই বইটা পড়তে পারে বা পড়তে সক্ষম। দিদি, এই যে স্বপ্নতি, এটার ধাতুটা কি বলছেন? আমি শুনতে পাইনি এখন। শাক ধাতু, স, ক হসন্ত, ওই যে এক্সেপশনের যেখানে ছিল, তুমুলের যেখানে এক্সেপশন ছিল ওখানেও বোধহয় শক ধাতুটা ছিল আমার যতটুকু মনে পড়ছে। স, তারপর কয় হসন্ত, শক ধাতু, যেটার অর্থ হচ্ছে পড়তে পারা বা পারা। ঠিক আছে দিদি, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আছে কিম, সহ আসমিন আসনে উপবিশ, তারপর আছে শক্নোতি। এটা কি হবে, উপবিশতুম। আচ্ছা এটা হবে
উপবেষ্টুম। আহ এটা কেন হলো এরকম? যে বিষ ধাতুটা আছে সেটার আহ যে প্রয়োগ, তখন আমরা কি করি? ঋষা করি। আর তুমুনের যে ত আছে, এটা হচ্ছে সন্ধির নিয়মে তালব্য শ আর ত যখন পরপর থাকে তখন সেটা হয়ে যায় শয়, আহ মানে মূর্ধন্য শয় ট, যার কারণে এটা হয়ে যাবে উপ রেশ, রেশতুম না হয়ে বা বেশতুম না হয়ে হবে উপবেশতুম। দিদি লিখটা থাকলে একটু ভালো বুঝতে পারতাম লিখে দিব স্পেলিংটা। আমি, না আমি লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে দিদি। হুম। তাহলে এটা কি হলো? উপবেষ্টুম। একইভাবে বিষ ধাতু যেখানেই থাকবে সেখানে এটা বেষ্টুম হয়ে যাবে। যদি প্রপূর্বক বিষ ধাতু থাকে তাহলে হবে প্রবেষ্টুম। যদি আহ আপূর্বক বিষ ধাতু থাকে তাহলে হবে আবেষ্টুম, এরকম করে হবে। এটা শুধু বিষ ধাতু ক্ষেত্রেই প্রযোজ্য। কেন? কারণ এটা সন্ধির নিয়মে হয়। আর সন্ধি টপিকটা আপনাদেরকে পড়ানো হবে, এই প্রত্যয়টা শেষ হলে আপনাদেরকে সন্ধি পড়ানো হবে। আচ্ছা, তাহলে এটার কি কি বললো এখানে? যে কিম, কিম সহ अस्मिन् आसने उपवेष्टुं शक्नोति। আহ কি সে এই আসনে, अस्मिन् आसने অর্থাৎ এই আসনে, উপবেষ্টুম মানে বসতে পারে কি? এভাবে করে বলছে। এরপর আহম গীতাম উপদিশ, তারপর আছে শাকনোমি। এটা কি হবে? এটাও তো একই উপবেষ্টুম। হ্যাঁ, এটা দিশ নয়, এটা বিষ নয়, এটা দিশ ধাতু। উপদেশ দেওয়া। ও দুঃখিত, উপদেষ্টুম। হ্যাঁ, উপদেষ্টুম। ওই একই নিয়ম হয়েছে। ওই এখানে আছে তালব্য স, তারপর আছে পরে ত। তো তালব্য স আর ত মিলে কি হয়ে যাবে? উপদেষ্টুম। আচ্ছা, এরপর আছে 5 নাম। কিম ইদানিং সহ গৃহম, তারপর আছে গম না শক্নোতি। দিদি এর আগেরটার বাংলা কি হতে পারে? অহম গীতাম আচ্ছা আচ্ছা, উপদেশ। এটা হচ্ছে আমি গীতার উপদেশ দিতে পারি। আর এরপর দিদি আছে দিতে পারি, কিন্তু তো এই যে শখ ধাতুটাই হয়েছে। আরেকবার বলবেন? মানে এখানে এই বাক্যে স্বপ্ন লেখা আছে যে, এটা দিয়ে দিতে পারি বুঝাচ্ছে এই বাক্যে। এটা শাকনমি তো শুধু পারাটা বুঝাচ্ছে। আর উপদেশ দেওয়া তো উপদেশ ধাতু থেকে এসেছে। উপদেশ করতে বা উপদেশ দিতে তারপর হচ্ছে পারে। ঠিক আছে দিদি, বুঝতে পারছি।
কিম ইদানিং সহ গৃহম গম না শক্নোতি। গম ধাতু থেকে কিরকম হয় তুমুলের রূপ? গন্তুম। হ্যাঁ, গন্তুম। গন্তুম হবে। কি বলছে যে সাহা ইদানিং ইদানিং সাহা গৃহম গন্তুম না শক্নোতি। এটা প্রশ্ন করছে যে কিম মানে কি, সে এখন গৃহে যেতে পারবে না, এরকম করে বলছে। তারপরেরটাতে দেখুন উত্তর দিচ্ছে নাহি ইদানিং সাহা গৃহম, একই রকম আবার গন্তুম না শক্নোতি, বল যে না, অবশ্যই না। হি শব্দটা হচ্ছে আরেকটা অব্যয়, ওটা আপনাদের শিটে ছিল। এটার আম, অনেক জোর দিয়ে যখন আমরা অবশ্যই বলবো তখন হচ্ছে হিটা ব্যবহৃত হয়, যে একদমই না, সে এখন গৃহে যেতে পারবে না, এরকম করে বলছে। আর ইদানিং শব্দের অর্থ তো আপনারা জানেন, এখন, এটাও একটা অব্যয়। এরপর 7 নাম্বারটা বলুন কি হবে। ইম অহম অত্র আগন্তুম শক্নোমি। ঠিক আছে, ঠিক আছে। এটার অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? আমি কি এখন আসতে পারি? হ্যাঁ, ঠিক বলেছে। দুঃখিত, এখন না, এখানে। অত্র মানে তো এখানে। অত্র মানে এখানে। বলছে যে আমি জি। আমি এখানে জি। আসতে পারি, আমি কি এখানে আসতে পারি, এরকম করে জিজ্ঞেস করছে। 8 নাম্বারটাও প্রশ্ন টাইপের। এখানে কি দেওয়া আছে যে কিম আহম একম চলচ্চিত্রম, দৃশ ধাতু আছে, দৃশ ধাতু থেকে কিরকম হয়? দৃষ্টতুম। দ্রষ্টুম। হ্যাঁ, দ্রষ্টুম। দ্রষ্ট। দ্রষ্টুম শক্নোমি। প্রশ্ন করছে যে আমি কি এখন একটি চলচ্চিত্র দেখতে পারি? চলচ্চিত্র মানে হচ্ছে সিনেমা, সিনেমার সংস্কৃত হচ্ছে চলচ্চিত্রম বা চলচ্চিত্র। আচ্ছা, দেখুন, এটার যদি আপনারা তুমুলের রূপটা জানেন তাহলে এগুলো একদম সহজ। এগুলো পরীক্ষায় এরকম চলে আসবে যে ধাতুটা দেওয়া থাকবে, যে তুমুল লাগাতে হবে, এরকম বলে দিবে। তো এগুলো আপনারা আশা করি পারবেন। আমরা হচ্ছে 10 পর্যন্ত করব, বাকি 5টা হচ্ছে আপনারা নিজেরা নিজেরা করে নেবেন বা বাড়ির কাজ করে পাঠাবেন। এরপর আছে 9 নাম্বার, কিম ভবতি একম গীতম, তারপর আছে গা, এরপর আছে শাকনতি। এটা কি হবে? গা থেকে কি গাতুম হবে? হ্যাঁ, গা থেকে গাতুম। গা ধাতুটা হচ্ছে গান করা বুঝায়। তো এখানে কি, এখানে যেহেতু গানের কথাই বলেছে যে গীতাম গাতুম শাকনতি, তো তুমি কি, আপনি কি একটি গান গাইতে পারবেন, এরকম করে বলছে। আর যেহেতু ভবতি, তাই আমরা বুঝে নিব যে এটা কোনো মহিলাকে বলা হচ্ছে। 10 নাম্বারটা, সহ বৃক্ষম আছে আরুহ। আচ্ছা, এটা হচ্ছে আরুহ ধাতুটার অর্থ হচ্ছে আহ আরোহণ করা বা ওঠা। গাছে ওঠার কথা বলছে এখানে, যে সাহা বৃক্ষম
আর এটার তুমুনের রূপ হবে আরো ঢুম। ড এর পর যে ঢ আছে সেটা হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি। হুম, দেখা যাচ্ছে। এটা হবে আরো ঢুম, অর্থাৎ উঠতে পারে, উঠতে পারে সে, গাছে উঠতে পারে। এরপর যে 11 থেকে 15 আছে সেগুলো আপনারা করে নেবেন। এখানে ক্রি ধাতু তো আপনাদের চেনা, লিক ধাতুও চেনা, পাঁচ ধাতু মানে রান্না করা, এটাও করেছেন। মৃৎ, মৃৎ ধাতুটা হচ্ছে আম, নাচ করা বোঝায়। আর হচ্ছে প্রপূর্বক বিষ ধাতু, এটা আছে প্রবেশ করা বোঝায়। তো এইগুলো দিয়ে আপনারা তুমুলের রূপ করে নেবেন। আর কোনোটায় অসুবিধা হলে অবশ্যই গ্রুপে জানাবেন। আচ্ছা, এই গেল আমাদের তুমুলের প্র্যাকটিস। তুমুলটা বলতে গেলে তুলনামূলক সোজা বাকিগুলোর থেকে। যেমন তার থেকে একটু কঠিন হচ্ছে তোয়াচ আর লেয়াপ, তার থেকে আরেকটু কঠিন হচ্ছে তাওয়াতু আর ত। তো আপনাদের তাওয়াতু আর ত এখনো পড়ানো হয়নি, ওটা পড়লে বুঝবেন আমি কেন বলছি কঠিন। আচ্ছা, এরপর আমরা করব লেয়াপ প্রত্যয়ের প্রয়োগ। হুম, তো এখানে কি আছে? এখানে দুটো করে বাক্যাংশ আছে, দুটো বাক্যাংশকে আমরা যুক্ত করব কি দিয়ে? একটা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করব। আর আমরা জানি অসমাপিকা ক্রিয়া কিভাবে করতে হয়, তোয়াচ অথবা লেয়াপ দিয়ে। দেখুন এখানে প্রত্যেকটা ধাতুর আগে আহ একটা করে, কি বলে ওটাকে, উপসর্গ, উপসর্গ লাগানো আছে। তো আমরা জানি যখন ধাতুর পূর্বে উপসর্গ থাকে তখন হচ্ছে আমাদের লেয়াপটা হয়। তো আমরা এখানে এই ধাতুগুলো, এই আহ, ধাতুগুলোর যে লেয়াপের রূপ সেটা আমরা এখানে বসাবো। পড়ুন, প্রথমটা পড়ুন। अध्यापकः ग्रन्थम् अध्यापयति ग्रहाणां पृच्छति আচ্ছা, এটা হচ্ছে প্রশ্নম, প্রশ্নম। प्रश्नम्। আর এটা কিভাবে দেওয়া আছে এটা দেখুন, করে দেওয়া আছে, যদিও একটু ছোট হয়ে গেছে। এটা আছে অধ্যাপকः গ্রন্থম অধ্যাপ্য প্রশ্নম পৃচ্ছতি। অধ্যাপ্য, তাহলে এখানে লেয়াপের প্রয়োগ হয়েছে। আমাদেরকে এটা করে দেখিয়ে দিয়েছে যে কিভাবে করে করতে হবে। এখানে দুইটা বাক্যাংশ আছে, আমরা এই যে যে আন্ডারলাইন করা যে শব্দটা আছে, যে ক্রিয়াটা আছে, সেটাকে আমরা হচ্ছে লেয়াপে পরিণত করে দুটো বাক্যকে আহ একসাথে করে একটা বাক্যে পরিণত করব। 2 নাম্বার থেকে হচ্ছে মেইনলি আমাদের শুরু হচ্ছে। তো এখানে প্রথমে আছে কি, গ্রাহকः বস্তু স্বীকরোতি ধনম দদাতি। এটা কি হবে?
কেউ জানলে বলুন এটা কি হবে। শ্রী পূর্বক ক্রি ধাতু, তাহলে কি হবে? আচ্ছা, এগুলো কি একটু কঠিন লাগছে? দিদি এটা আসলে পারতেছি না। আচ্ছা, তাহলে এটা একসাথে পড়ি। দেখুন, এখানে আমাদের প্রথমের উপসর্গ যাই থাকুক না কেন, আমরা মেইন ফোকাস রাখবো হচ্ছে মেইন ধাতুটা কি। এখানে মেইন ধাতু কোনটা, সেটা হচ্ছে ক্রি। ক্রি ধাতুর সাথে যখন অন্য একটা উপসর্গ থাকে তখন লিয়াপে কি হয়? কৃত্তিয়া। তো এটা শ্রী থাকুক, উপ থাকুক, অধি থাকুক, অধিকৃত্তিয়া, শ্রীকৃত্তিয়া বা উপকৃত্তিয়া, এরকম করে হবে। তো এখানে আছে যেহেতু শ্রী তারপর করতি, তাহলে আমরা করবো এটাকে শ্রীকৃত্তিয়া। অর্থাৎ এটা পুরোটা কি হবে? গ্রাহকः বস্তু স্বীকৃত্য ধনম দদাতি। এরপর আছে আচার্যः গ্রন্থম পরিশীলয়তি অধ্যাপনম করোতি। কি বলছে? আচার্য গ্রন্থ করাচ্ছে। কি করছেন? ওই যে এডিটিং, আম, কি বলে ওটাকে, সম্পাদনা, হ্যাঁ সম্পাদনা করছেন, তারপর কি করছে, অধ্যাপনা করছেন। তো এটাকে আমরা যখন ফোকাস রাখবো কোনটাতে? পরিশীলতি, শীলয়তি। যার মধ্যে হচ্ছে পরি শব্দটা হচ্ছে এটা উপসর্গ, আর শিলায়াতি থেকে শিল হচ্ছে আমাদের ধাতু। তো এই শিল থেকে কি হবে? একটা শুধু জফলা যুক্ত হবে। আমরা জানি লেয়াপে কি হয়, শুধু একটা জফলা যুক্ত হয়। গম থেকে কি হয়, গম ধাতু। আহ আহ লেয়াপের রূপ কিভাবে হবে? গম্য। হ্যাঁ, তাহলে শুধু একটা জফলা যুক্ত হয়েছে। ধরুন আ পূর্বক গম ধাতু আছে, আমরা তো উপসর্গ ছাড়া তো লেপ প্রয়োগ করতে পারবো না। ধরুন আ পূর্বক গম ধাতু আছে, তখন আমি কি লিখবো? আগম্য। তো এখানেও আছে পরিপূর্বক শীলয়তি, তাহলে হবে এটা পরিশীল্য। পরিশীল্য। হ্যাঁ, একটা জফলা যুক্ত হবে বা একটা আহ জয় হসন্ত যুক্ত হবে শুধু সংস্কৃততে, বাকিটা পুরোটা একই থাকবে। তাহলে পুরো বাক্যটা কি হবে? আচার্যः গ্রন্থম পরিশীল্য অধ্যাপনম করোতি। মানে উনি কোন একটা বই এডিট করে বা কোন একটা বইয়ের কোন একটা নতুন এডিশন বের করার মাধ্যমে অধ্যাপনা করছেন। এরপর আছে আহ জননী দ্বারম উদ্ঘাটয়তি অতিথিম সৎকরতি। অতিথি সৎকার করছে কিভাবে? দ্বারম উদ্ঘাটয়তি, মানে দ্বার খুলে, প্রথমে দ্বার খুলে অতিথিদেরকে আনলেন, তারপর অতিথি সৎকার করছেন। এটা তো ওই যে তুয়া প্রত্যয় হবে, এখানে তো উপসর্গ নেই। উপসর্গ নেই? ওই যে উদ, উদ শব্দটাই তো উপসর্গ। হ্যাঁ। দিদি, আমাদের সমস্যা হচ্ছে আমরা যে উপসর্গগুলো চিনি এগুলা এখানে ব্যবহার হওয়ার সময় সন্ধিযুক্ত হয়ে এগুলা চেঞ্জ হয়ে যায়, তো আমাদের কাছে এগুলো অপরিচিত হয়ে যায়। দেখা যায় আমরা পুরো শব্দটা দেখার পরে
এরপরে ধাতুটা চিনতে কষ্ট হইতেছে। এই সমস্যাগুলো এখানে একটু বেশি মনে হচ্ছে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে কেন দেখুন, যেগুলো আপনাদের সব সচরাচর চোখের সামনে আসে, যেমন শ্রীকারতি, এটা সবসময় আসে। তারপর উপদিষ্টুম, উপবেষ্টুম, এগুলো আমরা যেগুলো করেছি, এগুলো আপনারা প্রায় দেখবেন, গল্পে বলুন বা প্র্যাকটিসে বলুন। কিন্তু এই যে পরিশীলয়তি, উদ্ঘাটয়তি, এগুলো একটু রেয়ার তো। এগুলো এখানে ছাড়া বাকি তেমন প্রয়োগ আপনারা হয়তো পাবেনও না। তো এগুলো দেখে আপনাদের চিনতে কষ্ট হচ্ছে, আর আপনারা ভাবছেন যে আমি পারি না। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসাথে এজন্যই প্র্যাকটিস করছি, যাতে পরবর্তীতে এগুলো আমরা চিনতে পারি। আর দেখুন, এখানে বলেই দিয়েছে, যে আমি প্রথমেই বলে দিয়েছি এখানে যা হবে সবগুলো লেয়াপই হবে। তার মানে এখানে প্রথমের অংশটা অবশ্যই উপসর্গ, না হলে তো লেয়াপ হতো না। হ্যাঁ দিদি, বলে দিয়েছিলেন আসলে, খেয়াল নেই। আর নতুন কোনো ধাতুরূপ বা শব্দরূপ এলে আমি তো ভেঙে ভেঙে বলে দিই যে এটার অর্থ এটা, আপনারা এটা দেখে নেবেন বা বই থেকে করে নেবেন। আচ্ছা, এখানে ধাতুটা হচ্ছে উদ, আর ঘট ধাতু। উদ্ঘাট মানে হচ্ছে উদ্ঘাটন করা বা খুলে দেওয়া, উন্মোচন করা, সেটাকে বলে উৎপূর্বক ঘাট ধাতু। আর এখানে কি বলছে? উদ্ঘাটয়তি, দ্বারম উদ্ঘাটয়তি, অর্থাৎ দ্বার খুলে দেওয়ার কথা বলছে এখানে। তো এখানে আম ইয়তিটা উঠে যাবে, উৎপূর্বক ঘাট থাকবে, তার সাথে একটা জফলা হবে। জফলা হয়ে কি হবে? উদ্ঘাট্য। হ্যাঁ, এই তো পেরেছেন। উদ্ঘাট্য মানে উদ্ঘাটন করিয়া, জননী দ্বার উদ্ঘাটন করিয়া অতিথি সৎকার করিলেন। এরপর হুম, আচ্ছা, এটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে, এটা আমি আগে থেকেই বলে দিই, ভয় পাওয়ার কিছু নেই। সমাজ সেবক ধনম সংগৃহ্যাণি, গৃহ গৃহণাতি, সমাজ সেবা করোতি। আপনারা একটা উম, গৃহ ধাতু না গ্রহ ধাতু কি একটা পড়েছেন না, যার অর্থ হচ্ছে গ্রহণ করা? কি জানি ছিল এটা, গৃহ ছিল না গ্রহ ছিল? গ্রহ ছিল, গ্রহ। তাহলে গ্রহ ধাতু রূপটা হচ্ছে গ্রহ। আর গ্রহণ ন্যাতি মানে হচ্ছে আহ সংগ্রহণ করে, সংগ্রহণ করলো, যে সমাজ সেবক ধন সংগ্রহ করলো, সমাজ সেবা করলো। মানে ওই যে ঘরে ঘরে গিয়ে চাঁদা কালেক্ট করেছে, ওটাই বলছে। এখানে এই শব্দটা যদিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে উয়া সংযুক্ত গ, তারপর গ এর নিচে আবার একটা রি ফলাও আছে। দিদি বাক্যটা আবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা,
হুম। তো এটা আমি বাংলা লিখে দিয়েছি দেখুন। উয় গ, তার সাথে একটা রিফল আছে নিচে। সংগ্রি, তারপর হচ্ছে হয় ন, হন না তি, অর্থাৎ সংগ্রহণ করলো। তাহলে এটা সংগৃহ একটু পর্যন্ত থাকবে, তার সাথে একটা কি যোগ হবে ল্যাব থেকে? কি যুক্ত হবে? জফলা যোগ হবে। হ্যাঁ, একটা জয় হসন্ত যুক্ত হবে, তাহলে হবে সংগৃহ্য। সংগৃহ্য। এটা আমি লিখে দিচ্ছি। এটা হবে হুম, সংগৃহ্য, এমনটা হবে। অর্থাৎ সংগ্রহ করিয়া। সমাজসেবক সমাজ সেবকः ধনম সংগৃহ্য সমাজ সেবা করোতি। সমাজসেবক ধন সংগ্রহ করিয়া সমাজ সেবা করিল। তারপর আছে अर्चकः प्रतिमां संस्थापयति पूजां करोति। ওই যে আমাদের যে ফেমাস শ্লোক আছে, আহ, परित्राणं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् ধর্ম সংস্থাপনার্থায়। ওই যে সংস্থাপনার্থায় যেটা বলে, সেই সংস্থাপন এখানে এসেছে। সংস্থাপয়তি, অর্থাৎ সংস্থাপন করা। ওই শ্লোকের অর্থ তো আমরা সবাই জানি, ওটা খুব একটা প্রচলিত, গীতার খুব প্রচলিত একটা শ্লোক, সব জায়গায় প্রায় শুনতে পাওয়া যায়। সংস্থাপন করলো কি, সংস্থাপন করলো প্রতিমা। অর্চক বা যিনি অর্চনা করেন বা পূজারী, প্রতিমা সংস্থাপন করলো, তারপর পূজা করলো। তো আমাদের এগুলো দেখার দরকার নেই, আমরা দেখবো যে এখানে আম, উপসর্গ কোনটা আর ধাতু কোনটা। এখানে ধাতু হচ্ছে স্থা ধাতু, আর উপসর্গ আছে সং, অর্থাৎ সংস্থা। তারপর কি হবে? এটা হবে, সংস্থাপ্য। হ্যাঁ, সংস্থাপ্য, এই তো পারছেন, এভাবে করে। संस्थाप्य अर्चकः प्रतिमां संस्थाप्य पूजां करोति। এরপর আছে 7 নাম্বারটা পড়ুন। भोगिनी आकाशवाणीं प्रचालयति गीतं शृणोति শৃণোতি। शृणोति তাহলে বোন হচ্ছে আকাশবাণী প্রচালয়তি, অর্থাৎ চালু করে দিল। আকাশবাণী বোধহয় একটা রেডিও স্টেশনের নাম। আহ, ওখানে ওই রেডিওর চ্যানেলটা চালিয়ে সে কি করছে, গান শুনছে, এটা বলছে। তো এখানে আমাদের চেঞ্জ করতে হবে, এই যে এই প্রচালয়তি, প্রপূর্বক চল ধাতু। চল ধাতুর সাথে তো আমরা অনেকেই পরিচিত। চল ধাতু এটা পরীক্ষার সময় দেওয়া হয়েছিল চার্টে, অর্থাৎ চালনা করা। প্রপূর্বক চাল ধাতু, তার সাথে হচ্ছে একটা জফলা যুক্ত হবে, হবে প্রচালিয়া। প্রচালিয়া, অর্থাৎ আহ, চালন করিয়া। ভগিনী আকাশবাণী প্রচাল্য গীতম শৃণোতি। 8 নাম্বারটা তো এর সাথে কি আকার হবে? আবার বলুন। প্রচাল্য, হ্যাঁ, প্রচাল্য মানে চয়ের সাথে আকার হবে। হ্যাঁ, হ্যাঁ, এই ধাতুটাই হচ্ছে চাল ধাতু। চাল ধাতুর অর্থ হচ্ছে চালনা করা। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে চেল ধাতু। চেল ধাতুর অর্থ হচ্ছে
চলা, ওটা হচ্ছে চ, লয় হসন্ত। আর এটা হচ্ছে চ আকার, তারপর হচ্ছে লয় হসন্ত, চাল ধাতু। আর নাম্বারটা বলুন। অনুজা দ্বারম প্রক্ষালয়তি রঙ্গবল্লীম লিখতি। হুম। অনুজা মানে কি? ছোট বোন। হ্যাঁ, তাহলে ছোট বোন হচ্ছে কি করছে? দ্বার প্রক্ষালয়তি। প্রকশাল্য। হ্যাঁ, প্রক্ষাল্য। রঙ্গবলি, এটা কি হবে দিদি? আর রঙ্গোলি, ওই যে রঙের গুঁড়া দিয়ে করে ও দিওয়ালির সময়, আচ্ছা, ওটার কথা বলছি। আর এটার ধাতু রূপটা, দাঁড়ান আমি দেখে বলছি। এই প্রক্ষালয়তি। ক্ষল ধাতু, ক্ষল, প্রপূর্বক ক্ষল ধাতু, যার অর্থ হচ্ছে আম, মোছা। অর্থাৎ ভগিনী দ্বার মুছে, তারপর হচ্ছে ওই রঙ্গোলি দেওয়া শুরু করলো। লিখাতি মানে হচ্ছে লিখলো বা দিল আর কি। আমরা বাংলায় বলি রঙ্গোলি দিল, আর ওরা বলছে রঙ্গবল্লী লিখাতি। প্রপূর্বক শাল ধাতু, অর্থাৎ বাংলায় লিখলে হচ্ছে আহ ক্ষীয়, তারপর হচ্ছে লয় হসন্ত। আর বেশি নেই। এরপর হচ্ছে কি, জননী অতিথিম সৎকরোতি ভোজনম দদাতি। এটা আপনাদের পারা উচিত। বলুন এখানে কোন ধাতু আছে? কৃ ধাতু, এখানে কি ক্রি ধাতু। সৎকৃতিয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সৎকৃত্য। জননী অতিথিম সৎকৃত্য ভোজনম দদাতি। অতিথি সৎকার করে তারপর ভোজন দিল। এর পরেরটাও আপনাদের পারা উচিত, 10 নাম্বারটা। উপবিশতি আছে, উপবিশ্য, উপবেশ্য। হ্যাঁ, উপবিশ্য। এখানে আর দিদি কিছুই না আমাদেরকে। বিশ্বীয় হবে নাকি বয় একার হবে? উপবিশ্য হবে। রস্বইকারী হবে। হ্যাঁ, এটাতে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে শুধু তুমুনের ক্ষেত্রে। তাহলে হলো যুবকঃ আসন্দে উপবিশ্য জলম পিবতি। আসন্দে মানে কি বলুন তো? যে আসনে বসে না, সেই আসনের কথা বলছে। হ্যাঁ, এটা মানে হচ্ছে চেয়ার,
চেয়ারের সংস্কৃত হচ্ছে আসন্দা। আমি ভাবছি যে নিচে একটা আসন করে বসে, ওই আসন কিনা। আচ্ছা, ওটা না, এটা হচ্ছে চেয়ার। তারপর আছে বালকः বৃক্ষম আরোহতি ফলানি অবচিনোতি। আহ মানে ফলগুলো চিনে চিনে নিচ্ছে, মানে একটা একটা দেখে তারপর ওটা পারছে। আরোহ, আপূর্বক রুহ ধাতু, আমি এটা বলেছিলাম একটু আগেই বলেছি, যেটার একটু অর্থ লিখে হচ্ছে দিও। আরোহণ করা। তাহলে এটা কি হবে? আরোহ্য। হ্যাঁ, আরোহ্য। অর্থাৎ হয়ের সাথে একটা জয় হসন্ত যুক্ত হবে, অথবা জফলা বাংলায় লিখলে জফলা যুক্ত হবে। বালকः রিকশম আরোহ্য, আরুহ্য, রোহটা তখন রু হয়ে যাবে, আ রয় রস্যু হয়ে যাবে। আরুহ্য ফলানি অবচিনোতি। এরপর আছে সহ মাম অনুসরতি বেগেন। দিদি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। উম, এই হঠাৎ করে যেমন এখানে আকার ইকার চেঞ্জ হয়ে যাওয়া, এটা মনে রাখার কোনো পদ্ধতি আছে কি? ওটা হচ্ছে আপনাদের যখন ধাতুর গণ পড়ানো হবে, ধাতুর হচ্ছে টোটাল 10টা গণ আছে। তো ওই গণ অনুযায়ী হচ্ছে এই রূপান্তর গুলো হয়। গণগুলো সাধারণত পড়ানো হয় না, এগুলো হচ্ছে যারা সংস্কৃততে অনার্স মাস্টার্স করে তারা পড়েন। আর হচ্ছে এই রূপটা আম, অনেক ব্যাকরণ নিয়ম আছে, কিন্তু ওগুলো সাধারণত বলা হয় না আর কি। এগুলো হচ্ছে আপনাদের জন্য কয়েকটা ধাতুরূপ দিয়ে দেওয়া হয় না পরীক্ষার আগে, বা আপনারাও দেখবেন যখন আপনাদেরকে করানো হয় কিছু সীমিত ধাতুরূপ দিয়েই করানো হয়। তো ওইগুলোর যখন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন ওগুলো দেখেই চিনতে পারবেন যে এটা এরকম হয়ে যায়, যে উপবিশ থেকে উপবেষ্টুম হয়ে যায়। কিন্তু এই রূপ ধাতু কেন রোহ থেকে রু হয়ে গেল, এটা যদি আমি এখন বলতে যাই এটা আরেকটা ব্যাকরণের ক্লাস হয়ে যাবে। তখন আমাকে আপনাকে ওই যে 10টা ধাতুর গণ পড়িয়ে তারপর এখানে বলতে হবে যে এটা কেন এরকম রূপ পরিবর্তন হলো ব্যাকরণের নিয়ম অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। দিদি, দশ- 11 নম্বরের অর্থটা কি হবে? 11 নাম্বার ওই যে বললাম যে বালকেরা গাছে উঠে তারপর ফল অবচিনতি, মানে ওই যে চুজ করে করে নিচ্ছে কোনটা ভালো হবে। ও, অবচিনতি, এটার অর্থই আমি বুঝতে পারিনি। অবচিনতি এটাও হচ্ছে অবপূর্বক আহ চি ধাতু। এটার অর্থ হচ্ছে কালেক্ট করা, বা দেখে দেখে কালেক্ট করা অ্যাকচুয়ালি। এটাকে বাংলায় আমি কিভাবে বলবো? হ্যাঁ, চয়ন করা, দৈব চয়ন না, বেছে বেছে নেওয়া ওরকম। এরপর লাস্টেরটা আছে যে স মাম অনুসরতি বেগেন আ- আগচ্ছতি। অনুসরতি মানে অনুসরণ করা। বলুন কি হবে এটা, এতগুলো তো বলে ফেলেছেন।
অনুসরণ্য। না, ন আসবে না। এটা হচ্ছে অনুপূর্বক তো শ্রী, আসবে নাকি? শ্রী ধাতু। তো এখানে হবে অনুসৃত্য। ও সত্যি। হ্যাঁ, অনুসৃত্য। এটা হচ্ছে অনুপূর্বক শ্রী ধাতু, আর যখন এটার প্রয়োগ হয়ে যায়, প্রয়োগ আসে, তখন এটা ওই সারাতি দিয়ে হয়। আর যখন প্রত্যয়ান্ত রূপগুলো আমরা করি তখন একটা ত চলে আসে মাঝখানে। অনুসৃত্য এভাবে করে হয়। এখানে কি দন্তস্ব রি, রিকার হবে? দন্তস্ব রিকার অনু। হ্যাঁ, দন্ত সয় রিকার। আর বেগে এনে আগাচ্ছাতি মানে হচ্ছে বেগের সহিত। আহ বেগ মানে স্পিড, দ্রুত বেগে যেটা বলি। বেগে না আগাচ্ছাতি অর্থাৎ সে আমাকে অনুসরণ করে দ্রুত বেগে চলে এলো। এটা হচ্ছে এই বাক্যের অর্থ। যাই হোক, লেআউট গুলো দেখতে একটু কঠিন মনে হলেও প্র্যাকটিস করতে করতে ঠিকই পেরে যাবেন। ওই সূত্র একটাই, যে আমাকে আগে আহ ধাতু রূপটা চিনতে হবে। ধাতু রূপটা চেনার পর ওটার সাথে একটা জফলা যুক্ত করে দিলে শেষ, আমাদের লেআউট হয়ে গেল। আচ্ছা, তো আজ তো আশা করি পারবেন, তাই না? তো আজ তো সোজা, ল্যাব থেকে তো আজ তো সোজা। পারবো না দিদি। হ্যাঁ, তাহলে এখানেও আহ, আম, যেগুলোকে তোয়াজ করতে হবে আমাদের, ওগুলো বোল্ড করে দেওয়া আছে কালো কালিতে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে করতি, পশ্যতি, বোঝা গচ্ছতি। যাচ্ছে। হ্যাঁ, এগুলোকে হচ্ছে আমরা তোয়াজ করে এই বাক্যাংশ দুটোকে একসাথে করব। প্রথমটা ওরা করে দিয়েছে, আমরা 12 থেকে শুরু করি। ছাত্রঃ অধ্যাপকম, কি হবে? আশুতোষ মহোদয়, আপনি কি আছেন? আচ্ছা, উনি বোধহয় নেই। অনামিকা দিদি? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে হ্যাঁ দিদি। দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখি এখানে বলুন যে 2 নম্বর বাক্যে যে পার্সিয়াতিটা আছে, অনামিকা দিদিকে বলছি। ওই যে পার্সিয়াতি, এটা হ্যাঁ দিদি, এটার ধাতুরূপ কি? পৃচ্ছধাতু থেকে। দৃশ ধাতু, দৃশ। দিদি, পৃচ্ছধাতু থেকে। হ্যাঁ, দৃশ ধাতু। আচ্ছা সরি দিদি, দিদি ধাতু থেকে। দৃশ ধাতু থেকে, তাহলে এটার যদি আমি আহ তোয়াজ প্রত্যয় লাগে তাহলে কি হবে? জফলা যুক্ত হয়ে না, ওটা তো লেয়াপ, এটা তোয়াজ। এটাতে কি হবে? একটা তয় ব আকার যুক্ত হবে। কয়ে বয়ে যুক্ত হবে আকার। মানে অন্তস্থ বয় আকার একটা যুক্ত হবে। আচ্ছা। ছাত্রাহ অধ্যাপকং। আপনি একটু বলে দেন দিদি, আমি একটু বাহিরে আছি তো। আচ্ছা আচ্ছা, এটা হবে দৃষ্ট্বা। দৃষ্ট্যা। হ্যাঁ, আচ্ছা। দৃশ ধাতুর সাথে একটা ওই যে অন্তস্থ ব আর আকার, দৃষ্ট ওয়া। দৃষ্ট্বা নমস্কারতি, অর্থাৎ ছাত্ররা অধ্যাপককে দেখিয়া, অর্থাৎ দেখে নমস্কার জানালো, নমস্কার করলো। এরপর আছে 13 নম্বর। দৃষ্ট্যা শব্দটা সম্ভবত গীতার একটা শ্লোক পড়াইছিল দিদি, তখন একটা পেয়েছিলাম মনে হয় এই ধাতুটা।
হ্যাঁ, অনেকটা আগে। দৃষ্টুয়া, নিকাউ, দৃষ্টুয়া নিকাউ, এই ধরনের একটা শব্দ পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, এরপর আছে আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, এরপর আছে 13 নাম্বার। যুবকः চিত্রালয়ম গচ্ছতি চিত্রম পশ্যতি। আরেকটা খুব পরিচিত আমাদের ধাতু, গম ধাতু। গম ধাতু থেকে কি হয়? তোয়াচ লেগে। গত্তয়া। হ্যাঁ, গত্বা। তাহলে এটা হবে যুবকः চিত্রালয়ম গত্বা চিত্রম পশ্যতি, অর্থাৎ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। তারপর আছে বালিকাः গীতম শৃণোতি নৃত্যতি। শৃণোতি শ্রিত্তয়া। থেকে কি হবে? কি হবে? এটা মনে হয় হবে না, আমি বলছিলাম শ্রিত্তয়া। ঠিক আছে, কিন্তু এটা হবে শ্রুত্বা। এটার ধাতুটা হচ্ছে ও, অ্যাকচুয়ালি শ্রু ধাতু। তো শ্রুত্তয়া। হ্যাঁ হ্যাঁ, শ্রুত্বা। শ্রু ধাতু। শ্রুত্তয়া। বালিকাः গীতম শ্রুত্বা নৃত্যতি, গান শুনে নাচা শুরু করেছে। তারপর আছে বালকः জননীম স্মরতি রোদনম করতি। উৎপল আচার্য মহোদয়, আপনি কি আছেন? স্মৃ। হ্যাঁ দিদি আছে। হ্যাঁ, এটা আপনি বলুন। এখানে স্মৃত্বা হবে। হ্যাঁ, স্মৃত্বা। তাহলে পুরো বাক্যটা হচ্ছে বালকः জননীম স্মৃত্বা রোদনম করতি, অর্থাৎ মার কথা মনে করে কান্না করছে। 16 নাম্বার। ত্বম দুগ্ধম পিবসি ক্রীডসি। এটা কি হবে? এটা পা ধাতু থেকে এসেছে না দিদি? হ্যাঁ, এটা পা ধাতু থেকে। পাত্তয়া। পিত্বা, মানে ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে আর কি। পিত্বা, পা ধাতু থেকে হয় পিত্বা। এটা হবে ত্বম দুগ্ধম পিত্বা ক্রীডসি, অর্থাৎ দুধ পান করে তারপর খেলো। এটা হয়তো মা বলছে কোন একটা ছেলেকে বা মেয়েকে। এরপর আছে 17 নাম্বার। শিষ্যः প্রশ্নম পৃচ্ছতি উত্তরম জানাতি। এটা হবে পৃষ্ঠা, পৃষ্ঠা। এটা কি লিখে দিতে হবে পৃষ্ঠাটা? হ্যাঁ দিদি, এটা লিখে দেন। হুম, দেখা যাচ্ছে তো? ওহো, এখানে একটা শুনতে পারেনি। হুম, পৃষ্ঠা। এটা বাংলায় তিনটা একসাথে একত্রিত হচ্ছে না, কিন্তু সংস্কৃততে যখন লিখবেন তখন এটা একসাথে লেখা যাবে। তাহলে এটা হবে শিষ্যः প্রশ্নম পৃष्ट्वा উত্তরম জানাতি, মানে প্রশ্ন করে তারপর উত্তর জানতে পারলো। তারপর আছে ভক্তः দেবম নমতি প্রার্থনাম করতি। এটা কি হবে? নত্তয়া। একটু অপেক্ষা করুন।
আমার এখানে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, কি বলেছিলেন? 18 নম্বরে ছিলাম হয়তো আমরা। এটা ছিল ভক্তঃ দেবম নমতি প্রার্থনাম করতি। নাম ধাতু, নমস্কার করা বোঝায়, তো এটা কি হবে? নত্বয়া। হ্যাঁ, নাত্বা, নমস্কার করিয়া প্রার্থনা জানাইলো বা প্রার্থনা করলো। এরপর আছে 19 নাম্বার। আম युवकः दुरभ्यासं त्याजति सज्जनः ভবতি। দূর যে দুরভ্যাস গুলো ছিল বা বাজে অভ্যাস, সেগুলো ত্যাগ করে এখন সজ্জন হয়েছে, এটা বলছে। এটা কি হবে? আচ্ছা, এটা আমি বলে দিই, এটা যেহেতু একটু ভিন্ন রকমের। এটা হবে ত্যাগ তুয়া, ত্যাগ করিয়া, ত্যাগ তুয়া। এটাও লিখে দিই আমি। ত্যাগ তুয়া এখানে তিনটা একসাথে হচ্ছে না আবার? বুঝতে পেরেছি দিদি কিভাবে হবে। হ্যাঁ, ত্যাগ তুয়া অর্থাৎ ত্যাগ করিয়া। এরপর শেষটা আছে যে বালকঃ ক্রীড়ন্তি গৃহম গচ্ছন্তি। কি হবে? কৃত্যয়া। ক্রীড়িত্বা, ক্রীড়িত্বা। শেষ। আমাদের তাহলে তোয়াজ আর লেয়াপের যে প্রয়োগগুলো ছিল, এইটুকুই ছিল। আম সময় কি আছে? শেষ একটা গল্প আছে একদম ছোট্ট। আচ্ছা, আমি পড়ে দিই একবার, তারপর সময় থাকলে তারপর আপনাদেরকে পড়তে বলবো। অনেকটা সময় হয়ে গেছে। মাতা পুত্রয়োঃ সম্ভাষণম পার্ট 2। অর্থাৎ মাতা এবং পুত্রের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে তারপর বক্সে লেখা আছে তোয়া, অর্থাৎ তোয়াজ প্রত্যয়ের প্রয়োগ আছে এখানে। মাতা বলছে প্রদীপ দুগ্ধম পীতবান বা। পীতবান এটা হচ্ছে তাওয়াতু প্রত্যয়। যেখানে সাধারণত আমরা যেখানে অতীতকাল ব্যবহার করি, আহ সেখানে হচ্ছে আমরা এখানে এই তবাতু প্রত্যয়টা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে অতীতকালে পানের পান করার কথা বোঝাচ্ছে। জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে যে প্রদীপ, তুমি কি দুধ পান করেছো? পুত্র বলছে নাইবা, না এবা। সন্ধিগুলো বিচ্ছেদ করলে আমরা এটা পাবো যে না এবা। আহ না এবং এবো দুটোই হচ্ছে আলাদা আলাদা অব্যয়, যেটার প্রয়োগ আমরা আপনারা শিখেছেন। আম্বা, মানে এখনো পান করেনি, এভাবে বলছে যে তত্রাইবা আস্তি দুগ্ধ, তত্র এব।
দুটোকে একসাথে করে হয়েছে তত্রৈব, অর্থাৎ সেখানে, সেখানেই আছে দুধটা, মানে যেখানে দিয়েছিল সেখানেই রয়ে গেছে এটা বলছে। মাতা বলছে তারহি দুগ্ধম পিত্বা পঠতু। পিত্বা পা ধাতু থেকে, আমরা একটু আগে পড়লাম যে পা ধাতু থেকে যখন তোয়াচ লাগে তখন হয় পিত্বা। কি বললো যে তারহি দুগ্ধম পিত্বা পঠতু, তুমি তাড়াতাড়ি দুধ পান করে পাঠাতু, অর্থাৎ পট ধাতুর থেকে লোট লকারের আম, প্রথম পুরুষ এক বচন। তারহি এই দিদি শব্দটা তোর হচ্ছে, হিটা মানে কি? হ্যাঁ বলুন, বলুন। ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে তোর হি এটা মানে কি। আচ্ছা, তারহি এটা হচ্ছে একটা অব্যয়। এটা হচ্ছে আম, মানে এখন করো, ওই যে বললো না যে দুধটা খায়নি, বলছে যে তাহলে এখনই দুধটা খেয়ে পড়তে বসো, এভাবে করে বলছে। তাহলে বলতে আমরা যেটা বলি সংস্কৃততে, সেটা হচ্ছে তারহি। ইন দ্যাট কেস যদি আমরা ইংলিশ বলি, ইন দ্যাট কেস। হ্যাঁ। এরপর হচ্ছে তাতহ স্নানম কৃত্বা উপহারম স্বীকরোতি। তাতহ, তাতহ মানে কাকে বোঝাচ্ছে? প্রদীপ কি? না, তাত শব্দটার অর্থ হচ্ছে পিতা। ওই আমরা যেরকম বাংলায় পিতা বলি, পিতা শব্দটা সংস্কৃত আছে, তো তাতটাও আছে। তাত মানে হচ্ছে পিতাকে বোঝাচ্ছে। যে তাতহ আহ স্নান করে, স্নানম কৃত্বা উপহারম আহ স্বীকারোতি, ওই যে ছেলেদেরকে বলে না যে বাবা করে নাও তাড়াতাড়ি, ওরকম করে বলছে হয়তো। এরপর বলছে তাবতা ভবতঃ স্নানার্থম अपि জলম উষ্ণম ভবতি। তাবতা এই শব্দটা আরেকটা অব্যয়। গেস করুন তো এটার অর্থ কি হতে পারে। এর মধ্যে, ইন দ্যাট মিন টাইম, মানে এর মধ্যেই হচ্ছে তোমার স্নানের জন্য যে স্নানার্থম, স্নানের জন্য যে জল, স্নানের জলও উষ্ণম ভবতি মানে গরম হয়ে গেছে, তাই তুমি আগে স্নান করে আহ উপহার গ্রহণ করো, এভাবে করে বলছে। তাহলে এখানে আহ তাবতা এটা একটা অব্যয়। এরপর পুত্রাহা তত্রৈব করোমি আম্ব। তাতः শীঘ্রম স্নানম কৃত্বা কুত্র গচ্ছতি। আচ্ছা, এখানে তাতো বলতে ওর বাবাকে বোঝাচ্ছে, অর্থাৎ ছেলের বাবাকে বোঝাচ্ছে। ছেলেকে বলছে যে বাবা স্নান করে, আগের লাইনে যেটা ছিল যে তাতः স্নানম কৃত্বা উপহারম স্বীকরোতি, অর্থাৎ বাবা স্নান করে উপহার মানে উপাহার, অল্প আহার বা ব্রেকফাস্ট করে ফেলেছে এটা বলেছে। আর ছেলে জিজ্ঞেস করছে যে তাতः শীঘ্রম স্নানম কৃত্বা কুত্র গচ্ছতি, এই যে বাবা তাড়াতাড়ি স্নান করে কোথায় যাচ্ছে। কুত্র গচ্ছতি, কুত্র মানে কোথায়, গচ্ছতি মানে যায় বা যাচ্ছে। এরপর মাতা বলছে অদ্য অদ্য রামনগরে সঙ্গীত কার্যক্রমঃ अस्ति ইতি। আজকে রামনগরে সঙ্গীত কার্যক্রম আছে। ইতি, ইতিটা এখানে কেন যুক্ত হয়েছে? ইতি মানে হচ্ছে এই, ইতিও একটা অব্যয়। আমি এখানে ইতিটা যখন পড়েছিলাম, যে আমরা বলেছিলাম যে আমরা এই প্রতিষ্ঠানের নাম বলে ইতি প্রতিষ্ঠানে অহম পাঠামি, অহম কার্যম করোমি, এরকম করে বলেছিলাম। আর এখানে ইতিটা যুক্ত হয়েছে যে আজকে রামনগরে সঙ্গীত কার্যক্রম আছে, এমনটা শুনেছি, বা এমনটা যে রামনগরে তো আজকে সঙ্গীত কার্যক্রম আছে।
তাই হচ্ছে বাবা তাড়াতাড়ি স্নান করে আহ খাবার খেয়ে নিয়েছে, এটা বলছে। अतः तातः शीघ्रं स्नात्वा पूजां कृत्वा उपाहारं खादित्वा कार्यक्रमार्थं गच्छति इति। মানে এই কারণে আম, अतः মানে হচ্ছে তাই, তাই বাবা তাড়াতাড়ি স্নাত্বা স্নান করিয়া, পূজাম কৃত্বা পূজা করিয়া, উপাহারম খাদিত্বা ব্রেকফাস্ট করে, তারপর হচ্ছে কার্যক্রমার্থম গচ্ছতি ইতি কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, এটা বলছে। তারপর পুত্রহ বলছে, अम्ब अहमपि विद्यालयतः सायं विलम्बेन आगच्छामि। বলছে মা, আমি আমিও বিদ্যালয় থেকে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যার সময় বিলম্বে আসবো। সায়াং এটা আরেকটা অব্যয়, আমরা ওখানে পড়েছিলাম যে কালবাচক অব্যয়, প্রাতঃ, সায়াং, নাক্তাম, দিবা, এগুলো ছিল। এবং এগুলো হচ্ছে অপ্রভাবী অব্যয়, যার কারণে আশেপাশের কোনো শব্দের কোনো রূপ পরিবর্তন হয় না। বলছে যে আমিও, আহম আপি, আমিও বিদ্যালয় থেকে, বিদ্যালয় তাহা বিদ্যালয় থেকে সায়ংকালে বিলম্বেনা বিলম্বেনা আগাচ্ছামি, একটু বিলম্ব করে আসবো বা দেরি করে আসবো। মিত্রস্য জন্মদিনোৎসবः अस्ति। আহ বন্ধুর জন্মদিন উৎসব বা বার্থডে পার্টি আছে। अतः विद्यालयतः मित्रस्य गृहं गत्वा क्रीडित्वा नृत्याभ्यासक श्यामपि, আচ্ছা, নৃত্যাভ্যাসক ক্ষ্যামপি গত্বা গৃহম আগাচ্ছামি। কি বললো যে আতঃ তাই, বিদ্যালয়তঃ বিদ্যালয় থেকে, মিত্রের গৃহে যাব, গত্বা গিয়ে, ক্রীড়িত্বা খেলে, নৃত্য অভ্যাসক মানে যে তাকে নৃত্য অভ্যাস করায়, আহ ক্ষ্যামপি, অভ্যাসক ক্ষ্যামপি মানে যে তাকে নৃত্য অভ্যাস করায়, তার কাছে গিয়ে, গৃহম আগাচ্ছামি তারপর ঘরে আসবে। তারপর মাতা বলছে তর্হি আহমপি দেবালয়ম গত্বা সখিম মিলিত্বা সম্ভাষণম কৃত্বা আগাচ্ছামি। বলছে তাহলে আমিও দেবালয় মানে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে সখীদের সাথে দেখা করে, গল্প গুজব করে অর্থাৎ কথোপকথন করে তারপর আসবো। তাহলে এখানে অনেকগুলো ছিল, ওরা এক একজন অনেকগুলো অনেকগুলো করে করে কাজ করেছে, আর এগুলো সবগুলো আমরা তোয়াজ প্রত্যয় হিসেবে দেখেছি। যেমন বাবা হচ্ছে সকালে উঠেই হচ্ছে প্রথমে হচ্ছে আহ স্নান করেছে, তারপর পূজা করেছে, তারপর উপহার গ্রহণ করেছে। এরপর হচ্ছে আহ ছেলে বলছে যে প্রথমে মিত্রের গৃহে যাবে, তারপর খেলবে, তারপর হচ্ছে আহ নৃত্য অভ্যাস করে তারপর হচ্ছে বাসায় আসবো। এরপর বলছে মা বলছে মন্দিরে যাবে, সখীদের সাথে মিলিত হবে, তারপর ওদের সাথে কথাবার্তা বলে তারপর আসবে। তো এখানে অনেকগুলো তোয়াজ প্রত্যয়ের রূপ আছে। আপনাদের কি কোথাও কোনো জায়গায় কোনো শব্দে বুঝতে অসুবিধা হয়েছে? না বুঝতে দিদি। পেরেছি। আচ্ছা, তারপরও আপনারা হচ্ছে যখন ক্লাসটা শেষ হবে ঘরে একবার পড়বেন, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাবেন।